স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রশাসনের আশ্বাসে প্রায় 4.5 ঘন্টা পর সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কের পাশাপাশি স্বাভাবিক হয়েছে রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগও। তবে দীর্ঘ সময় ট্রেন ও সড়কে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এছাড়া বিক্ষুব্ধদের ছোড়া পাথরে আহত হয়েছে আটকে থাকা ট্রেনের শিশুসহ 3 যাত্রী। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার বেলা 11:15টার দিকে ক্যাম্পাসে মিছিল করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি আটকে রয়েছে পিছনে, এত কঠিন দুর্যোগে পড়ে গেলাম আমরা। বেলা 11:30টায় মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেসকে থামানোর চেষ্টা করে বিক্ষুব্ধরা। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইট পাটকেল ছোড়ে তারা। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়, শিশুসহ আহত হয় 3 জন। পরে কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করেন এই বিষয়ে উপদেষ্টা পর্যায়ে কথা বলা হবে। পরে ধীরে ধীরে রাজপথ ছেড়ে অবরোধ তুলে নেয় তারা। বিকেল 4টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরে 2 কারখানার শ্রমিক ও এলাকাবাসীর ত্রিমুখী সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। আগুন দেওয়া হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে 2টি কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের এক পর্যায়ে এই সংঘর্ষ বাধে। অবরোধে নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাশিমপুরে বন্ধ ঘোষণা করা হয়েছে 28টি কারখানা। বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো সোমবার সকালে বিক্ষোভ শুরু করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। গাজীপুরের চক্রবর্তী এলাকায় অবরোধ করা হয় নবীনগর চন্দ্রা মহাসড়ক। একই সময়ে মহাসড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা। 1 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবি জানান তারা। আমাদের বেতন ঠিক মতো দেয় না, 7 তারিখের মধ্যে বেতন আবার টাইম পরিশোধ করতে হইব, ঠিক আছে। তারপরে টিফিন বিল দিতে হইব 50 টাকা। মানে সরকারে যে নতুন করে নিয়ম করছে এটা এগুলো হয় কিছু মানে না। যেগুলো স্টাফ খারাপ ব্যবহার করতো, ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করতো, মারধর করতো, গালিগালাজ করতো, তাদের নাম দেওয়া হয়েছে, 13 জনের নাম দেওয়া হয়েছে। এই জন্য মনে করেন যে ডরিন ফ্যাশনে এখন খালি মনে করেন যে এই গন্ডগোলের সৃষ্টি। বেলা 11:30টার দিকে বাগবিতণ্ডায় জড়ায় ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকরা। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। শ্রমিকরা পানিশাইল ও কলতাসুতি এলাকায় ঢুকে পড়লে স্থানীয়দের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাধে। আহত হয় 5 জন। এ সময় উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নেটওয়ার্ক কারখানায় আগুন দেয়। পাশে বাসাবাড়িও ছিল, বাসাবাড়িতে আগুন ছড়াইতে পারে না, আমরা দ্রুত ব্যবস্থা নিছি। আর যেহেতু এটা একটা নিট গার্মেন্টস, এখানে জ্যাকেট তৈরি হয়, ফ্যাব্রিক ছিল, তুলা ছিল। আমরা এখানে এসে জানলাম যে শ্রমিক অসন্তোষের কারণে আগুন লাগিয়ে দিছে। শ্রমিক অসন্তোষের জেরে কাশিমপুর এলাকার 28টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বেক্সিমকোর ওয়ার্কারদের যদি বেতন যত দ্রুত দেওয়া যায় ততই ভালো। বেতন পেলে ওরা আমার ধারণা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে ঢুকবে, আর বেতন না পেলে ওরা কিন্তু প্রত্যেক দিনই রাস্তায় এসে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে রাখে। শ্রমিক বিক্ষোভের জেরে মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে তাদের এলাকায় সরকারি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দেন, আন্দোলনে নিহতদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম দেওয়া হবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সংস্কার বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত? হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন হওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। ম্যান্ডেট না থাকায় অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততই সমস্যা তৈরি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে দেশের জন্য মাওলানা ভাসানীর অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ, তিনি মাওলানা ভাসানী। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা বারবার বলেছি, পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না, আপনারা দেশটাকে ধ্বংস করেছেন। আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তিনি জানান, বিএনপি সংস্কার চায়, কিন্তু তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। যে আমরা অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, এটা আপনাদের যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় ফিরে যেতে চাইছেন। রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহতের কথাও জানান বিএনপি মহাসচিব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর অথবা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধানে জনগণের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্টও করেন তিনি। সম্প্রতি আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সংস্কার, নতুন সংবিধান ও নির্বাচন সহ নানা বিষয়ে। The train has left the election on the election route, so it's moving on. প্রধান উপদেষ্টা জানান, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি চলছে সমানতালে। সংবিধান ও নির্বাচন কমিশন সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার করেই ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে গণতান্ত্রিক সরকারের কাছে। With a regular government is for 5 years, for example. That's about it. নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও 4 বছরের কম হওয়া উচিত। এটা আরও কম হতে পারে। এটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। And it's up to the people, up to the political parties to decide. আগামী জাতীয় নির্বাচনে নিজে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। No, I'm not a politician. না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি অন্তর্বর্তী সরকারে আসার আগে যেসব কাজ এতদিন করে আসছিলাম সেগুলোই বাকি জীবন করে যেতে চাই। At my last stage of my life, I'm not going to change that. সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। We keep reminding them, look, you are the citizen of the country. আমরা সব সময় তাদের আশ্বস্ত করে আসছি যে তারা আমাদের দেশের নাগরিক। সংবিধান তাদের মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। To make sure citizens enjoy the rights guaranteed. ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। And the whole banking system is totally destroyed. Billions of dollars have been transferred from Bangladesh to ডক্টর ইউনূস বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক জোরদারে কাজ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। I had no interaction with President Trump in the past, so I had no problem with him in a personal way. If you talk about the Republican Party,
I have friends in Democratic Party, I have friends in Republican Party. It was the House which voted for Congressional Gold Medal for me. 100% consensus by the both parties. So we had no problem there. So I never had any problem so far as the Republican Party is concerned or Democratic Party is concerned or Trump is concerned. সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যায় তাদের সংশ্লিষ্টতা মিলেছে। জুলাই আগস্টে গণহত্যা মামলার 13 আসামিকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় এদিন হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাককে। বেলা 11:15টায় শুরু হয় বিচার কাজ। শুনানি শেষে মামলার তদন্তের জন্য 1 মাসের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সোমবার হাজির করা হয় 13 আসামি, তার অন্যতম দোষর। আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি। তিনি ট্রাইব্যুনালকে জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এদিকে আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের সাথে দেখা করতে পারবেন আত্মীয়স্বজনরা। কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হবে, অথবা পরে দেয়া যেতে পারে। তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের 2 আসামিদের ক্ষেত্রে, সেহেতু আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কারে 11 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম এবং নারী বিষয়ক আরও 4টি সংস্কার কমিশন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শিগগিরই কার্যক্রম শুরু করবে এই কমিশন। সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে। এছাড়া তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার, প্রফেসর AK আজাদকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার, সৈয়দ সুলতান আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার এবং শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। এর আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছিল। নিচে একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ে সব বাহিনীর প্রধানদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন বিজয় দিবস যেন ভালোভাবে উদযাপন করা যায়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এ বিষয়ে আলোচনা হয়েছে। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না লাগে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। ডিসেম্বরেই শেষ হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের লুটপাটের তদন্ত।
এরপরই জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবে ইসলামী ব্যাংক। আর এতে সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এসালাম সহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করা লক্ষ্য নয়, তবে ব্যক্তির বিচার হবে বলেই জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বিগত সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ এসালাম গ্রুপের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বোর্ড ভেঙে নতুন নেতৃত্ব পায় বেসরকারি এই ব্যাংক। গত ৩ মাসেই আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই ব্যাংক। আগামী বছর শুরু থেকেই স্বাভাবিক লেনদেনে ফেরার আশা চেয়ারম্যানের। আমরা ফার্স্ট ছিলাম 30% রেমিটেন্সে, হোল কান্ট্রি শেয়ারে, সেখানে 16তে নেমে আসছিল। এখন আসার কথা আবার সেটা 22-23 আবার বেড়ে 30-এর দিকে যাচ্ছে। কারেন্ট অ্যাকাউন্টে নেগেটিভ ছিল 2300 কোটি, সেখানে 300 কমে এখন 2000 কোটিতে আছে, মানে গ্রোথ ইজ পজিটিভ। তবে লুটপাটকারী ও সহযোগীদের কাউকেই ছাড় দেয়া হবে না। আমরা এই বিভিন্ন অডিট, ট্রেজারি অডিট, ইনভেস্টমেন্ট অডিট, অ্যাসেট অডিট, ডিপোজিট অডিট, এর মধ্যে এইচআর অডিটটাও আছে। সেখানে আমরা এই নিয়োগগুলি দেখব, সমস্ত কিছুই দেখব। উই আর টেকিং টাইম, আফটার অডিট উইল টেক অ্যাকশন। কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে ক্রিমিনালিটি আছে, এখানে সিভিল সুট আছে, দুটোই আছে থাকবে। এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই, আমরা বিচার চাইব। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ব্যক্তির অপরাধে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। ভাঙতে সহজ, গড়তে পারা যায় না। আমরা সেই ভাঙতে দিতে চাইবো না, আমরা ভ্যালু প্রিজার্ভ করতে চাইবো, যাতে ওটা থেকে দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়। সব ব্যাংক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হতে দেয়া হবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশালের বাবুগঞ্জে দল বেঁধে ধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিদের উপস্থিতিতে রায় দেন। পাশাপাশি 2 আসামিকে 1 লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল শয়ন চন্দ্রশীল ও সুমন ফকির। আইনজীবী জানিয়েছেন, 2022 সালের 12ই জানুয়ারি রাতে ওই নারীকে নিজ বাড়িতে দল বেঁধে ধর্ষণ করা হয়, এরপর লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মরদেহ গুম করতে সন্ধ্যা নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছেলে বাবুগঞ্জ থানায় মামলা করেন। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। নাটোরে শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলছেন বিক্রেতারা। অন্যদিকে বাজার তদারকি করে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে আনার দাবি সাধারণ ক্রেতাদের। নাটোরে নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজার শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু ক্রেতার জন্য নেই কোনো সুখবর। এই সময় আলুর দাম হওয়ার কথা কেজি প্রতি 20 থেকে 30 টাকা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা। সব কিছুর দাম দেখি সব সময় বাড়তে থাকে। এই যে আলুর কেজি এখন 70 টাকা, যে আলুর হওয়ার কথা ছিল 20 থেকে 40 টাকা কেজি। তরকারি মাছের সব দাম বেশি, আমরা গরিব মানুষ কিনতে পারি না, কিভাবে চলি? আলুর মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ হিমাগার মালিক, মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে। বিছন লাগাচ্ছে, এজন্য বিছনের দাম বেশি, কারণ এখন আলু তো আর নতুন এখন নাই। এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সুদৃষ্টি দেয় যে ইনকাম, এই ইনকামের উপরে যেন চলতে পারি। এছাড়া ফুলকপি, বাঁধাকপি 80 থেকে 100 টাকা, সিম 100 থেকে 120 টাকা, অন্যান্য সবজি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম 80 টাকা কেজি কিনা 100 টাকা কেজি বেচিচ্ছি। আমদানির উপরে নির্ভর করে, যেদিন আমদানি বেশি এদিন কমে যায়, আবার বাইরে যায়। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এক সপ্তাহের ব্যবধানে সবজির দর কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। শীতের সবজি আস্তে আস্তে আমদানি হচ্ছে, দামও কমতেছে। বেগুনটা আস্তে আস্তে উঠতেছে, বেগুন ছিল 80-100, এখন 50-60 বেগুন নামছে। বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের নীলগিরি, নীলাচল, মেঘলা ও চিম্বুকে প্রথমবারের মতো চালু হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস সার্ভিস। এই বাসে চেপে মেঘ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। সকালে বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাস জানান, বান্দরবান নীলগিরি রুটে জনপ্রতি ভাড়া 400 টাকা আর মেঘলা নীলাচলে বাস ভাড়া 200 টাকা নির্ধারণ করা হয়েছে।
পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এই বাস সার্ভিসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে এই সেবা চালু করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে বাসের সংখ্যা। তবে রবিবার পরীক্ষামূলক চলাচলের প্রথম দিনেই স্থানীয় মাহিন্দ্র মালিক ও শ্রমিক মালিক সমিতির বাধার মুখে পড়ে গাড়ি না চালানোর হুঁশিয়ারি দেয় তারা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটা বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। 3টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলে শঙ্কা করছে রাশিয়া। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এদিকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। একাধিক সূত্রের বরাতে রবিবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস, তবে যুদ্ধ বিষয়ে ওয়াশিংটনের এ ভিন্ন নীতিতে শুরু হয়েছে আলোচনা। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 2 মাস আগে এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ আইন প্রণেতা আন্দ্রি ক্লেসাস একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার লক্ষণ বলে মন্তব্য করেছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা এমন উত্তেজনা পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তবে বাইডেনের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্তের পরিবর্তন করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আমি মনে করি এটি ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করবে। এর ফলে যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে ইউক্রেন। তবে সংশয় রয়েছে পরবর্তী প্রশাসনের এই সিদ্ধান্তের সমর্থন নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন খবরে ইউক্রেনের 3 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়ানোর পর 5 জেলায় কারফিউ চলছে। 7 জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। এমন পরিস্থিতিতে মণিপুরের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। রাজ্যে চলমান সহিংসতার জন্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করেছে তারা। এ ঘটনায় মণিপুরের সংকট আরও প্রকট হতে পারে বলেই মনে করা হচ্ছে। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় নাগরিক সমাজের সংগঠনগুলো। মেইতি জনগোষ্ঠীর 6 জনকে অপহরণের করে হত্যার পর নতুন করে মণিপুরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার হামলা হয় 9 বিধায়কের বাড়িতে। যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়েন্সে ঐতিহ্যবাহী শোভাযাত্রা সেকেন্ড লাইন প্যারেডে আলাদা 2টি বন্দুক হামলা হয়েছে। আর এই 2 হামলায় নিহত হয়েছে 2 জন, আহত অন্তত 10। অর্লিয়েন্স পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানান, স্থানীয় সময় রবিবার 2টি বন্দুক হামলার ঘটনা ঘটে। 2টি হামলায় 2টি আলাদা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ভিড়ের মধ্য থেকেই এসব হামলা চালানো হয়। হামলাকারীদের ধরতে অভিযান চলছে এবং হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দেশের স্বাধীনতা আর ফুটবল ইতিহাসের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জাকারিয়া পিন্টুর নাম, যিনি শুধু স্বাধীন বাংলা ফুটবল দলের নয়, স্বাধীন বাংলাদেশের জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক। মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরেও অংশ নিয়েছিলেন এই কিংবদন্তি স্টপার ব্যাকের প্রয়াণে শুধু ফুটবল নয়, শূন্যতা দেখা দিয়েছে তার প্রাণের ক্লাব মোহামেডানেও। দেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ 1971-এর মহান মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধের বড় একটা অধ্যায় জুড়ে আছে স্বাধীন বাংলা ফুটবল দল। রক্তক্ষয়ী সংগ্রামের মাঝে যেই ফুটবলাররা দেশের বাইরে লড়াই করেছেন স্বাধীনতার স্বীকৃতির জন্য, সেই দলেরই অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। সে সময় সম্মুখযুদ্ধের ময়দান থেকে নদিয়ার কৃষ্ণনগরে স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাম্পে যোগ দেন মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। ভারতের বিভিন্ন রাজ্যে 16টি ম্যাচে অংশ নিয়ে 12টিতেই জয় পেয়েছিল দলটি। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে।
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলকেও নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তার অধিনায়কত্বে 1973 সালে মালয়েশিয়ার মারদেকা কাপে অংশ নেয় বাংলাদেশ। জাকারিয়া পিন্টুর জন্ম নওগাঁয় 1943 সালে। যদিও তার ফুটবলার হয়ে ওঠার গল্পটা বরিশালের বিএম কলেজকে শেরেবাংলা শিল্ডে চ্যাম্পিয়ন করেন তিনি। 1957 সালে নিজের ফুটবল শৈলীর জন্য ইস্ট এন্ড ক্লাবের হয়ে সরাসরি প্রথম বিভাগে খেলার সুযোগ পান তিনি। এরপর ওয়ান্ডারার্স ক্লাবের হাফব্যাক হিসেবে সবার নজর কাড়েন দীর্ঘদেহী এই ডিফেন্ডার। 1960 সালে ওয়ান্ডারার্সকে লিগ চ্যাম্পিয়ন করে পরের বছরই যোগ দেন মোহামেডানে। এরপর জাকারিয়া পিন্টু এবং মোহামেডান হয়ে ওঠে সমার্থক। টানা 15 বছর মোহামেডানে খেলে একাধিক শিরোপা জিতিয়ে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন এই দেশসেরা স্টপার ব্যাক। তার আগ পর্যন্ত রেকর্ড 8 বছর দলটির অধিনায়ক ছিলেন পিন্টু। ফুটবল ছাড়ার পরও সাদা কালো শিবিরের মায়া ছাড়তে পারেননি জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব প্রাঙ্গণ হয়ে উঠেছিল তার সেকেন্ড হোম। নানা সময়ে নানাভাবে যুক্ত ছিলেন প্রিয় দলের কার্যক্রমে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন, নওশিরুজ্জামান সহ অনেকেই চলে গেছেন আগেই। এবার চলে গেলেন জাকারিয়া পিন্টু। সাথে মনে করিয়ে দিলেন ফুটবলের একটি স্মরণীয় প্রজন্ম নীরবেই হারিয়ে যাচ্ছে দেশের ফুটবল থেকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।